কিছুক্ষণ বাদে ওই মহিলা দু হাতে দুটো ব্যাগ নিয়ে প্রাইভেট রুমে ঢুকে পড়ল। ব্যাগের ভারে ওর শরীরই প্রায় বেঁকে গিয়েছিল। এই যে স্যার, এই নিন আপনার 5 কোটি টাকা। নিচের দিকে তাকিয়ে বলল ওই মহিলা। চায়ে চুমুক দিয়ে নীল বলল, আমার এখন এত টাকা চাই না, এখান থেকে 50,000 টাকা বের করে বাকি টাকা আবার আমার অ্যাকাউন্টে ডিপোজিট করে দাও। গম্ভীর গলায় কথাগুলো বলল নীল। মহিলাটি মাথা নেড়ে কাজ শুরু করলো। মনে মনে বেশ রুষ্টই হলো সে, কিন্তু মুখে প্রকাশ পেল না। তবে নীল ঠিকই বুঝতে পারছিল, মনে মনে খুশি হলো সে। টাকা দিয়ে জাজ করা মানুষগুলোর সাথে এমনটাই করা উচিত। মহিলাটি নীলকে 50,000 টাকা ফেরত দিয়ে বাকি টাকা নিয়ে চলে গেল। নীলও টাকাটা নিয়ে বাইরে বেরিয়ে এলো। এবার সে অবন্তিকাকে একটা ফোন করবে। ঠিক তখনই ব্যাংকে ঢুকলো অবন্তিকা, আর তারপরই ওর চোখে পড়লো নীল। সে প্রাইভেট রুম থেকে বেরিয়ে আসছে, হাতে টাকার ব্যাগ। ভিআইপি কাউন্টার থেকেই টাকা তুলেছে, সেটা ম্যানেজারের তোষামত দেখেই বোঝা যাচ্ছিল। নীল, তুমি এখানে কি করছো? অবাক হয়ে জানতে চাইলো অবন্তিকা। মানে, তুমি তো বললে ব্যাংকে আসতে, আর এখানে এলাম বলে ভাবলাম কিছু টাকা তুলে নি। অবাক হয়ে বলে উঠল নীল। আসলে নীলকে এই প্রাইভেট রুমে আশা করেনি অবন্তিকা, তাই বিস্মিত হয়ে প্রশ্ন করলো, আরে বাবা হ্যাঁ সেটা বলছি না, তুমি ভিআইপি কাউন্টার থেকে কিভাবে টাকা তুললে সেটাই জানতে চাইছি। অবন্তিকাও টাকা তুলতে ব্যাংকে এসেছিল। পুলিশ অফিসার হলেও ওর অ্যাকাউন্টের কাজ অর্ডিনারি কাউন্টার থেকেই হয়ে থাকে। তাই নীলকে ভিআইপি কাউন্টারের সামনে দেখে অবাক হয়ে গেল অবন্তিকা। আসলে ও ভিআইপি কাউন্টারের ব্যাপারে সবটাই জানে। তাই নীলকে দেখে ওর মনে প্রশ্ন উকি দিচ্ছিল, নীলের কাছে কি কোটি কোটি টাকা আছে? তাহলে ওকে সবাই ইউজলেস বলে কেন? ধুর, সব কিছুই না। ব্যাংকে এত ভিড়, তাই এরা আমাকে এই কাউন্টারে পাঠিয়ে দিল। এত ভিড়ের মধ্যে কি আর সব রুলস মানা যায় বলো? সত্যিটা মিথ্যে দিয়ে ঢেকে দিল নীল। অবন্তিকা অবাক হয়ে তাকিয়ে রইল নীলের দিকে। এই ব্যাংক নিজের নিয়ম ভঙ্গ করেছে, তাও একজন সাধারণ মানুষের জন্য। শুনেও অবাক লাগছিল অবন্তিকা। তুমি কি এসব ডিসকাস করবে বলে আমাকে এখানে ডেকে পাঠিয়েছো? কি বলবে আগে সেটা বলো। চলো, তোমার এখানের কাজ শেষ হয়ে গেলে আমরা বাইরে কোথাও একটা বসি। নীল হেসে বলল। ঠিক সেই সময় হঠাৎ করে ব্যাংকের অ্যালার্ম বাজতে লাগলো। চারিদিকে হঠাৎ করেই কেমন একটা দৌড়দৌড়ি শুরু হয়ে গেল। নীল অবন্তিকা অবাক হয়ে দেখছিল চারিদিক। হঠাৎ তারা শুনতে পেল, পালাও পালাও, ব্যাংকে ডাকাত পড়েছে। লোকজন হাহাকার করে উঠল। এই শুনে নীল দরজার দিকে তাকালো। কালো পোশাক পরে 5 জন ডাকাত হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আতঙ্কে ওদের সামনে সারেন্ডার করে দিয়েছে সিকিউরিটি গার্ড গুলো। এই দেখে ব্যাংকের মধ্যে সকলে এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলো। একটা বিচ্ছিরি সিচুয়েশন তৈরি হয়ে গেল মুহূর্তের মধ্যে। তখনই ডাকাতদের মধ্যে একজন বন্দুক উঁচিয়ে হাওয়ায় গুলি চালিয়ে বলল, চুপ বেটা, সবকটা শান্ত হয়ে বস। বেশি কাইকাই করলে সবকটা গুলি বসিয়ে দেব। শান্ত হয়ে থাকলে আমরা কারো কোনো ক্ষতি করব না। নিজেদের হাত মাথার পিছনে রেখে সবাই মাটিতে বসে পড় চুপচাপ। কিন্তু তার আগে ফোনগুলো সব বন্ধ কর, আর নিজেদের কাছে যা সোনা দানা টাকা পয়সা যা আছে সব আমার এই ব্যাগে দিয়ে দে। সবার দিকে নজর ঘুরিয়ে কথাগুলো বলল একটা মোটা মতন লোক। দেখে মনে হলো এই হয়তো ডাকাত দলের সর্দার। যা বলা হচ্ছে সেটা চুপচাপ কর, নইলে গুলি করে খুলি উড়িয়ে দেব, চিৎকার করে বলে উঠল অন্য একজন ডাকাত। দেখে মনে হচ্ছিল এ হয়তো ডাকাত সর্দারের চেলা। এসব দেখে সবাই বেশ প্যানিক করতে শুরু করলো। এমন আবার হয় নাকি? কলকাতা শহরের বুকে ডাকাতি! এদিকে অবন্তিকার সারা শরীর রাগে জ্বলে উঠল। কিছুতেই মেনে নিতে পারছিল না সে। তবে চাইলেও কোনো স্টেপ নিতে পারছিল না অবন্তিকা, কারণ ব্যাংকে প্রচুর ইনোসেন্ট লোকজন রয়েছে, আর ডাকাতদের হাতে ছিল বন্দুক। অবন্তিকার কোনো একটা ভুল স্টেপ সব শেষ করে দিতে পারে। তাই ডাকাতদের কথা মতো মাথার পিছনে হাত দিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল অবন্তিকা। হোয়াট রাবিশ! দিনে দুপুরে ব্যাংকে ডাকাতি করতে চলে এসেছে। ফিসফিস করে নীলকে কথাটা বলল অবন্তিকা। রাতে এলে তো এরা কিছুই পেত না, তাই না? নীল মুচকি হেসে জবাব দিল, এরকম একটা সিচুয়েশনেও তুমি ইয়ার্কি মারছো? হাউ? নীলের দিকে তাকিয়ে মুখ বেঁকিয়ে বলল অবন্তিকা। সিরিয়াস থেকে কোনো উপায় বের হবে না, বাট আমরা দুজন মিলে কি ডাকাতগুলোকে আটকাতে পারবো অবন্তিকা?